হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ আমরা ভীষণ কমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হার্টের স্বাস্থ্য। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাটা বাড়ছে। তো আসুন আজকে আমরা জানি যে কোন কোন বদ অভ্যাসগুলির কারণে আমাদের হার্টের স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং কোন কোন অভ্যাসগুলো আমরা স্টার্ট করব আজ থেকেই, যাতে আমাদের হার্টের স্বাস্থ্য দিনকে দিন ভালো হয়। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হার্টের সমস্যা, প্রথমেই জানতে চাইবো যে অল্প বয়সীদের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে হার্টের সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে। তো প্রথমেই জানবো যে হার্টের সমস্যা দিনকে দিন বাড়ার কারণটা কি? হার্টের সমস্যা দিনকে দিন বাড়ার কারণ অনেকগুলো। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে অনিয়ন্ত্রিত এবং অস্বাস্থ্যকর যে জীবনশৈলী রিসেন্ট টাইমসে যে পরিবর্তনটা ঘটেছে, সেটা একটা বড় কারণ। জেনেটিক কজ তো আছেই, এবং মেটাবলিক ডিজিজ রিসেন্ট টাইমসে খুব অল্প বয়সীদের মধ্যে প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। মানে আমি ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়ার মতো অসুখগুলোর কথা বলছি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এগুলো। এই আগে মানুষের একটা নির্দিষ্ট কাজের প্যাটার্ন ছিল, যে সকালবেলা 9টায় কাজে বেরোতেন, সন্ধ্যেবেলা 4টে থেকে 5টার মধ্যে বাড়ি ফিরে আসতেন, তারপর একটু টিফিন করে একটু আড্ডা দেওয়া, একটু হই হুল্লোড় করা, একটু একসাথে বসে টিভি দেখা, এসব চলতো। এখন মানুষ কাজে বেরোয় সকাল 10টায়, ফেরে রাত্রি 10টায়, এসে শুয়ে পড়ে বিছানাতে ধপাস করে, নিয়ে একটু খেয়ে নেয়, এবং মোস্টলি কার্বোহাইড্রেট বেসড ফুড, যেগুলোতে ফাইবার নেই, এবং সেগুলো একটু জাঙ্ক কাইন্ড অফ ফুড খেতে পছন্দ করে। সারাদিনে প্রচুর স্ট্রেস হয়ে গেছে, তাই জিভে ভালো লাগবে এরকম খাবার। জিভে আমাদের ভালো লাগে নরম খাবার, ময়দা, চিনি, নুন মিশ্রিত খাবার, এবং সেগুলো আমাদের হার্টের হেলথের জন্য খুব খারাপ। প্রত্যেকটা খাবারই আমাদের হার্টের জন্য ভীষণ খারাপ। বা যারা একটু বেশি স্ট্রেসড, তারা একটু ভাবলো সন্ধ্যেবেলা এত সারাদিন কাজকর্ম করে এসে বসেছি, একটু গ্লাসে ঢেলে যদি একটু খাই, তাহলে একটু স্ট্রেসটা কমে। এবং এই সব কিছুর জন্য হার্টের স্বাস্থ্য খারাপ হচ্ছে, কারণ রাত্রিবেলা অনেক রাত অবধি সারাদিন কাজকর্ম করে এসে একটু টিভি চালিয়ে বসতে বসতে ওয়েব সিরিজটা শেষ করতেই তো ভোর 4টে হয়ে গেল। 4টের সময় ঘুমোতে গেলে আর ঘুম কতক্ষণ হওয়ার সময় পাওয়া যাবে? তারপরে উঠে অফিস যেতে হবে, কিন্তু আমাদের স্ট্রেস হরমোন বেড়ে গেল, কর্টিজোল, সে আমাদের অস্বাস্থ্যকর খাবারের দিকে আরো ঝোঁক বাড়িয়ে দেবে, শরীরের ওজনও বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, মানে আমরা রাত্রে ঘুমোই কেন? আমরা সারাদিনে যে পরিশ্রমটা করি, মানে তার থেকে একটা তো আরাম দরকার, সেই আরামটা পাওয়ার জন্য, এবং সারাদিন কাজকর্ম করার পরে যে ক্ষতি সাধন হয় আমাদের শরীরে, সেটাও তো রিপেয়ার হয় রাত্রেবেলা। সেটাও আপনি সময় দিচ্ছেন না। মানে আপনি রাত্রেবেলা আসছেন, 4টে অবধি মোবাইল দেখছেন, সিরিজ দেখছেন, আবার সকালবেলা বেরিয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি। এটাতে শুধু হার্টের কেন, মানে সবকিছুরই ক্ষতি হচ্ছে। সবকিছুরই ক্ষতি। এবং রাত্রি যখন ভালো করে ঘুমালাম না, যখন আমাদের অফিস যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে ঘুম থেকে আমরা উঠে কোনো ক্রমে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, সকালে যে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠলে যে একটু এক্সারসাইজ করার সময় পাওয়া যেত, একটু যোগা করার সময় পাওয়া যেত, সেই সময়টা কোথায়? তার জন্য তো আমাকে রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে হবে। সকালে তাড়াতাড়ি উঠতে যদি আমরা চাই, এবং সকালবেলা উঠে যদি আমরা একটু ব্যায়াম করতে যাই বা যেতে চাই, বা একটু হাঁটতে যেতে চাই, তার জন্য সময় লাগবে। তো তার জন্য আগের দিন তাড়াতাড়ি ঘুমোতে হবে। সেই সময়টা কোথায়? সবটাই যে আমরা ইচ্ছা করে করছি কিন্তু তা নয়। আমি যদি কাজ থেকে 10টায় ফিরি, না স্যার, খানিকটা আমরা ইচ্ছা করেও করি, কিছুটা। হ্যাঁ কিছুটা, কেননা আমরা চাইলেই মোবাইলটা স্ক্রলিং করা ছাড়তে পারি না, করতে পারি না। আর নেশার পর্যায়ে চলে গেছে, এটা নেশার পর্যায়ে চলে গেছে। ওটা যদি না করি মনে হয় কিছু হলো না। মানে আমরা যদি, মানে হয়তো কোনো একদিন আলোচনা করবো যে আমরা স্ক্রলিং করে আমরা কতটা মানে কতটা সময় আমরা নষ্ট করি এক একজন প্রত্যেক দিন। অনেক অন্তত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা প্রত্যেক দিন আমরা করি নষ্ট। এবং ঘুমটা যদি ঠিকঠাক না হয়, সকালবেলা ক্লান্ত লাগে, মানে আমার মনে হয় সারাদিনের প্রোডাক্টিভিটিটাও কমে যায়। নিশ্চয়ই। এবং আমরা যখন ঘুমাই, আমাদের ইমোশনাল যে স্ট্রেসগুলো থাকে বডিতে, সেটা রিসেটিং হয়। আমরা যদি ভালো করে ঘুমাই, আমরা সারাদিন যা শিখছি, জানছি, পড়ছি, শুনছি, সেগুলো ক্রনিক মেমোরিতে যায়, কনসলিডেশন অফ দ্য মেমোরি হয়, নিউরো ট্রান্সমিটার সেগুলো তৈরি হয়, যেগুলো আমাদের শরীরের সারাদিনের বিভিন্ন কাজকর্মের জন্য দরকার, সেই হরমোনগুলো তৈরি হয়। প্লাস ঘুমের সময় আমাদের শরীরে অন্যান্য হরমোনও তৈরি হয়, যেগুলো আমাদের প্রয়োজন। ভালো করে ঘুমলে স্ট্রেস হরমোন কমে, কর্টিজল, অ্যাড্রিনালিন, এগুলো কম থাকে, সেগুলো আমাদের কার্ডিয়াক হেলথের জন্য জরুরি, ভালো।
স্ট্রেস হরমোন বাড়লে তো হার্টের উপর চাপ পড়ে, যেমন অ্যাড্রিনালিন বেশি, হার্টকে বেশি পাম্প করাচ্ছে। এখন বেশি হার্টকে দৌড় করালে তো হার্টের ক্ষতি হচ্ছে, তাকে বেশি কাজ করতে হচ্ছে, সেটা হার্টের জন্য খারাপ। এটা তো আমাদের সকলকেই ঠিক করতে হবে, না হলে তো নিশ্চয়ই। মুশকিল, না হলে তো অল্প বয়সেই এই আজকালকার বাচ্চা কাচ্চারা মানে হার্টের সমস্যায় আর কি পড়বেন আর কি। আচ্ছা, এছাড়া আর কি কি বদ অভ্যাস আছে যেগুলোর জন্য আমাদের হার্টের স্বাস্থ্য খারাপ হচ্ছে? যদি আমাকে একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি যেটা কার্ডিয়াক হেলথের জন্য ক্ষতি সাধন করছে এখনকার সমাজে, সেটা হচ্ছে স্মোকিং। সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার বা ফ্যাক্টর ফর ব্যাড কার্ডিয়াক হেলথ, সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং ছাড়লে আপনার হার্ট 60% প্রোটেক্টেড হয়ে যাবে, কিন্তু আমরা তো আর ছাড়তে চাই না। যারা অভ্যেস করে ফেলেছেন তারা বলে রাখতে, স্মোক করলে একদল বলে আমার খুব টেনশন হয়, সেটা কি করে হ্যান্ডেল করব, যদিও স্মোকিং করার সাথে এই টেনশন কমার বা স্ট্রেস কমার কোনো সম্পর্ক নেই। আর 2 নম্বর, আরেক দল বলেন যে স্মোকিং না করলে সকালবেলা পটি হবে না। ফলে এই দুটো গ্রুপকে কিছুতেই বোঝাতে পারি না যে আপনি ছোটবেলা থেকে যখন জন্মেছিলেন তখন আপনার সিগারেট না খেয়েই আপনার পটি হতো, এবং আপনি ছাড়লে কিছুদিন বাদে আবার পটি হবে, সেটা নর্মাল হয়ে যাবে। কিন্তু মানুষকে তার বোঝানো যাবে না। মানুষ একটা জিনিসে অভ্যস্ত হয়ে পড়লে সেই জিনিসটা নিয়েই চলতে আরম্ভ করে। এই যে আমরা মোবাইলে অভ্যস্ত হয়ে গেছি, আমরা মোবাইল ছাড়া কি বাঁচতে পারবো বা ছেড়ে, কারণ বিভিন্ন কাজকর্মের সঙ্গে এখন মোবাইলটা ইনকর্পোরেটেড হয়ে গেছে। মানে আমরা মোবাইল যদি চাইও বাদ দিতে পারবো না, আমরা কাজ হবে না, আপনার ব্যাংকিং হবে না। সেরকম আমরা মানুষ যদি অভ্যস্ত হয়ে পড়ে একটা জিনিসে, তাহলে আমাদের সেই জিনিসটা থেকে বেরিয়ে আসা মুশকিল। আসলে যারা এই স্মোক করেন তারা কিছুটা হ্যাবিচুয়াল ডিপেন্ডেন্স হয়ে যান। এই একটা ফাঁক কিছু একটা পেলেন সময়, আঙুলের ফাঁকে সিগারেট নিয়ে, সেটা যে সিগারেট খাওয়াটা এটা একটা অভ্যেসের মতো। কারণ তারা ঘুমের সময় তার উঠে উঠে সিগারেট খাচ্ছেন না, আবার এই সিগারেট খেতে খেতে কোলনটাও অভ্যস্ত হয়ে পড়ে, ফলে কোলনের নেশা হয়ে যায়, ফলে সিগারেট ছাড়া পটি বেরোবে না। আর যে জীবনশৈলী যে হার্টের স্বাস্থ্য খারাপ করে, সেটা হচ্ছে এই যে অস্বাস্থ্যকর খাবার, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে স্মোকিং যখন বললাম, সিমিলারলি অ্যালকোহলিজমও বা অ্যালকোহল ইনটেক যারা রেগুলার করেন তাদেরও কিন্তু হার্টের স্বাস্থ্য খারাপ হয়। এটা মোটামুটি এই অ্যালকোহল কনজাম্পশন এবং সিগারেট স্মোকিং মানে এটা মানে আমাদের জন্য একদমই ভালো না। সেটা অত্যন্ত হার্ট কেন মানে কিডনি থেকে শুরু করে, আপনি আগেও বলেছেন যে ডায়াবেটিসে যারা ভুগছেন তাদেরও সমস্যা তৈরি করছে। আর যাদের এই আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, যেটা আপনি বলছিলেন, আনকন্ট্রোল ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল আনকন্ট্রোল, আর থাইরয়েড প্রবলেম কন্ট্রোল নেই, তাদের হার্টের প্রবলেম হবে, মানে যে হার্টের প্রবলেম হতে চলেছে। আর যারা ভাবছেন খুব জামা কাপড় পরে সুন্দর দেখতে লাগছে, চেহারাটা মোটা বলে রোগা হয়ে গেলে খুব বাজে দেখতে লাগবে। কালকে আমার কাছে একজন মহিলা এসেছিলেন যার 5 ফুট উচ্চতা, তার ওজন হচ্ছে 70 কেজি, তার ডায়াবেটিস আনকন্ট্রোল। তিনি আমাকে বলে দিলেন, কিন্তু আজ যাই করুন ডাক্তারবাবু, এসব যে নতুন ওষুধ এসছে ওগুলো দেবেন না, কিন্তু আমার ওজন না কমে, আমি ওজন কমাতে চাই না, আমি কিন্তু এরকম দেখতে চাই আমাকে। কারণ আমি রোগা হয়ে গেলে আমার স্বামী বলে যে আমাকে দেখতে খারাপ লাগছে, আমার কিন্তু এরকমই থাকতে হবে। আমি তাকে বলে বোঝাতে পারলাম না যে ওজন কমলে আপনার ডায়াবেটিসের ওষুধ চাই লাগবে না, তাকে বলে বোঝাতে পারলাম না। ডায়াবেটিস আমার থাকুক কিন্তু আমার ওজন আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। উনি বললেন ডাক্তারবাবু এটা বাদ দিয়ে আপনি অন্য কি করলেন, আপনি ওষুধ দিন, অন্য ওষুধ দিন, আমি খাবো, কিন্তু আমি ওজন কমাতে পারবো না। মানে উনি ওষুধ খাবেন কিন্তু ওজন কমাবেন না। এই ওবেসিটি বা ইনক্রিজ বডি ওয়েট যাদের ওবেসিটি আছে, তাদের কিন্তু হাই কার্ডিয়াক রিস্ক আছে হার্ট অ্যাটাকে, সেটা আপনি আগেও আলোচনা করেছেন। ওজন কমাতে হবে তার জন্য। খাদ্যাভ্যাসে চলে আসি এবার আমরা, যে এখনকার বাচ্চা কাচ্চারা তো মানে 10 মিনিটেই খাবার দাবার অর্ডার করিয়ে নিচ্ছে এবং তাতে খুব জাঙ্ক ফুড খাচ্ছেন। তো এই খাবার দাবার গুলো কতটা আমাদের হার্টের ক্ষতি করছে? এই খাবারগুলো তো মূলত 3টে খাদ্য উপকরণ থাকে। একটা হচ্ছে ময়দা বা আদা বা ময়দা মেশানো, আমি ময়দাই ধরছি। 2 নম্বর চিনি, আর 3 নম্বর অতিরিক্ত নুন, নাহলে টেস্ট হবে না। বলার তো এটাতে চিনি কোথায় আছে? আরে সসটা যে ইউজ করছে ওটাই তো চিনি, ওর মধ্যে তো চিনি আছে। এটা আচারটা দিচ্ছে ওটাই তো নুন, ওই সসটার মধ্যেও তো নুন, এই যে মেয়োনিজটা দিচ্ছে তার মধ্যেও তো নুন। একদমই তাই, তাহলে তো টেস্ট হবে না। ইভেন এই যে সোয়া সস যেটা আছে সেটাও নুন। এই 3টে খাদ্য উপকরণ হার্টের জন্য খারাপ। আরো 2টো খাদ্য উপকরণ বা আপনি বলতে পারেন ইনগ্রেডিয়েন্ট থাকে জাঙ্ক ফুডের মধ্যে বা প্যাকেজ ফুডের মধ্যে বা প্রসেসড ফুডের মধ্যে, সেটা হচ্ছে প্রিজারভেটিভ। এটা এক ধরনের বিষ, এটা শরীরে ইনফ্লামেশনের জন্য খারাপ, ইনফ্লামেশন বাড়িয়ে দেয়। আর একটা ফুড কালার, হেভি মেটালস থাকে,
সেটাও হার্টের জন্য খারাপ করে। এবং দেখেছি আমরা এই বিভিন্ন যে লাল নীল সবুজ খাবার বাচ্চাদের মধ্যে একটু প্রিয় বেশি এই খাবারগুলো, কিন্তু মাথায় রাখতে হবে মানে ন্যাচারাল তো একটা মানে জিলিপির কালার একদম টকটকে লাল হতে পারে না, বা একটা মিষ্টির কালার সবুজ হতে পারে না। নিশ্চয়ই বাইরে থেকে সেটা কোনো না কোনো রং মেশানো হয়েছে, এবং যেটা নিশ্চয়ই। শরীরের পক্ষে একদমই খারাপ। এবং আমাদের নিশ্চয়ই। এখানে আমাদের সরকার মানে এই যে ফুড কন্ট্রোল বা কোয়ালিটি কন্ট্রোলের যে অ্যাক্টিভিটি অতটাও ভালো না। কে কোথা থেকে কি ধরনের বিষ কি ধরনের রং মেশাচ্ছে আপনি বুঝতেও পারছেন না। একদম এরকম তো অনেক খাবার পাওয়া যায় যে এই কালারের একটা মিষ্টি এসে গেছে। তো রসগোল্লা যদি বেগুনি হয় তাতে কি কালার, কি ন্যাচারাল ফুড ইনগ্রেডিয়েন্ট দিয়ে বেগুনি হবে আপনি বলুন তো? কিভাবে হবে সেটা? কিভাবে মানে বেগুনের খোসা দিয়ে, বা আমি জানি না, হয়তো হয় আমি জানি না, বা কোনো হয়তো ফুলের পাপড়ি থেকে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে সবকটাই তো আর ঠিকঠাক জিনিস ইউজ করে না, কিছু রং বা বিষ জাতীয় জিনিস ঢুকছে বলে মনে হয়। ফলে মিষ্টি খেতে আপনার ইচ্ছা করেছে, একদম এরকম মিষ্টি খান বা বাড়িতে বানিয়ে খান, সে একদিন না হয় খেলেন। তাই রোজ যে মিষ্টির দোকানে পাশ দিয়ে গেলে প্যাকেট প্যাকেট মিষ্টি কিনে খেতে হবে তার কোনো মানে আছে? একদম সেটা তো হার্টের স্বাস্থ্য খারাপ করবে। আচ্ছা, অনেকে বলে যে ডিম খেলে কোলেস্টেরল বাড়ে এবং তাতে হার্টের ক্ষতি হয়, এটা কতটা সত্যি? দেখুন, আমরা সারাদিনে ডায়েটারি কোলেস্টেরল 300 মিলিগ্রাম খেতে পারি। একটা ডিমের কুসুমে 150 থেকে 165 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, ডায়েটারি কোলেস্টেরল। আচ্ছা, তাহলে তো আমরা হিসেব মতো 2টো ডিমের কুসুম খেতেই পারছি। ডিম খেলে যে কোলেস্টেরলের অংশটা বাড়ে সেটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল লার্জ পার্টিকেল, আচ্ছা, এবং এইচডিএল বাড়ে। মানে তাহলে কি দাঁড়ালো? যেটা ক্ষুদ্র পার্টিকেল সেটা বেশি ক্ষতিকারক। হ্যাঁ, লার্জ পার্টিকেল যা বৃহৎ কণিকা যেটা এলডিএল এর, সেটা তো বাড়লে ক্ষতি কোথায়? হার্টের। আর এইচডিএল তো হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে ডিম খেলে হার্ট কোথায় খারাপ হচ্ছে? এবার আপনি আমার এই ভিডিও শুনে 6টা করে ডিমের কুসুম খেলেন, তাহলে তো ডায়েটারি কোলেস্টেরল লিমিট ক্রস করে গেল। সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল কোলেস্টেরল বেড়ে যাবে, সেটা আপনার ক্ষতিকারক। মানে ভালো মানে আমি এত পরিমাণে খাবো না যে সেটা আমার শরীরের ক্ষতি সাধন করবে। আপেল তো ভালো, আপনি কি সারাদিনে 15টা করে আপেল খাবেন? সেটাই তো, তার লিমিট আছে, লিমিট আছে। সারাদিনে একটা সুস্থ বয়স্ক মানুষ 2টো করে মুরগির ডিম খেতে পারেন, হাঁসের ডিম যদি খান 1টা করে সারাদিনে। আচ্ছা, এটা হিসেব ফিনিশড। তা ডিম খেলে সেটা হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। তো ডিম নিয়ে প্রচুর মানুষের মধ্যে ভুল ধারণা আছে, এবং বিভিন্ন জার্নালও আমি যখন দেখি, মানে আমি কোথাও দেখলাম না যে ডিম খেলে শরীরের ক্ষতি হয় বা কখনো ক্ষতি হতে পারে হার্টের না, ক্ষতি হয়, এরকম আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি, যে কারণে আপনাকে জিজ্ঞাসা ডিম করলাম। খেলে কোনো ক্ষতি হয় না, এবং আগে বলা হতো ডিম ইউরিক অ্যাসিড বাড়ে ডিমের কুসুম খেলে, এখন সেটাও বলা হচ্ছে না। এখন বলা হচ্ছে ইউরিক অ্যাসিড সামুদ্রিক খাবার, সি ফুড, অ্যালকোহল আর রেড মিট ছাড়া অন্যান্য যে কোনো খাবার খাওয়া যেতে পারে। ফলে আপনি ডিম নিঃসন্দেহে খান, কোলেস্ট্রল বেশি থাকা সত্ত্বেও খান, আপনি অসুবিধা নেই, কিন্তু সারাদিনে 2টোর বেশি নয়। ডিমের কুসুম, ডিমের সাদা খেতে হলে 5-6টা খেতেই পারে। ডিম আমরা নিরাপদে খেতে পারি নিশ্চয়ই, 100 বার। আচ্ছা, তো এবার পরের যে প্রশ্নটাতে আমরা যাব, যে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের অল্প বয়সীদের মধ্যে আমরা দেখতে পাই। আমি যে মাঠে খেলে বড় হয়েছি, আমার বাড়ির পাশেই একেবারে, এবং আমার বাবা সবসময় বিরক্ত হতেন যেহেতু বল আমার বাড়িতে চলে আসতো। বিশ্বাস করবেন না, এখন ওই মাঠে একটা বড় জাম গাছ আছে, বড় বড় গাছ ঘাস গজিয়েছে এমন ভাবে যে ওটা যে একটা মাঠ না জঙ্গল এখন আর বোঝার উপায় নেই। তো এটা কি একটা বড় কারণ যে অল্প বয়সীদের মধ্যে হার্টের সমস্যা হওয়ার, যে তারা এখন খেলার জায়গা পাচ্ছে না? না, খেলার জায়গা স্যার আছে, কিন্তু ওরা মাঠে খেলছে না। হ্যাঁ, তার কারণ এটা একটা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর্লি এজ গ্রুপ থেকে। আসলে বাচ্চাদেরও এখন পড়ার এত চাপ যে স্কুল থেকে ফিরছে 4টের সময়, তারপর তাকে পড়তে চলে যেতে হচ্ছে কোনো ক্রমে নাকে মুখে কিছু বুঝে। তার তো একটা অ্যাক্টিভিটি দরকার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি সেটাই সারাদিনের যে হেঁটে চলে বেড়াচ্ছেন বা হেঁটে চলে স্কুলে যাচ্ছেন বা কলেজ যাচ্ছেন, সেটাকে অ্যাক্টিভিটিতে ধরতে পারেন না। সেটা তো আপনার রেগুলার চলছি। একটা এক্সট্রা কিছু করা, এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খেলাধুলা, দৌড়ানো, যেটা আগে করা হতো, এখন লোকে একটু স্পেয়ার টাইম পেলে এত স্ট্রেস বলে মোবাইল নিয়ে বসে পড়ে। সেই টাইমটা যদি দৌড়ে আসতে পারে বা একটু ফুটবল খেলা হতো, আর আপনি দেখবেন কমেও গেছে পাড়াতে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো অনেক কমে গেছে, আগের মতো আর নেই। হয় 2-1টা জায়গাতে এই শীতকাল হলে একটু ব্যাডমিন্টন, একটু ভলিবল খেলা এসব শুরু হয় শীতে, গ্রীষ্মকালে সেসব নেই। খুব কম লোক ফুটবল খেলতে আমার পাড়াতে দেখেছি। আমার পাড়াতে 3টে মাঠ আছে, একটা মাঠে ফুটবল খেলা, এটা সিজনাল ফুটবল খেলা, আমি 365 দিনে 10-15 দিন দেখতে পাই। আচ্ছা,
ফলে বাকি মাঠগুলোতে খেলা টেলার কোনো চল নেই, আর ওখানে লোকে খেলতে যায়ও না, লোকে এমনি গল্প করতে যায়, মানে এটা একটা রিক্রিয়েশনের জায়গা, আড্ডা দেওয়ার জায়গা হয়েছে, মাঠ থেকে ওই জায়গাতে পরিণত হয়ে গেছে। তো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে দূরে সরে গিয়েও তৈরি হয়েছে। আর অনেকে বাবা মারা বাচ্চাদের কথা ভেবে কোনো একটা স্পোর্টস অ্যাক্টিভিটিতে ভর্তি করে দিচ্ছে, সেটা আমি বলবো একদিক থেকে ভালো, যে ব্যাডমিন্টন খেলছে, টেনিস খেলছে বা টেবিল টেনিস, সবাই তো সেটা অ্যাফোর্ড করতে পারবে না। একটা মাস স্কেল আমাদের দেশের পপুলেশন যেরকম আছে তাদের জন্য খেলাটা ভীষণ জরুরি। এবং আমার মনে হয় পাড়ার বিভিন্ন ক্লাবের বা বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের ইনিশিয়েটিভ নিয়ে পাড়ায় এরকম তৈরি করা দরকার, যে সবাই মিলে খেললো, সেখানে একটা কোচিং হচ্ছে বা কিছু হচ্ছে, লোকের শরীরচর্চা করুক। শুধু তো রাজনীতির কাজকর্ম মানে গরিব মানুষদের দেখছেন বা সেটার একটা অ্যাক্টিভিটি হচ্ছে, সেগুলোর বাইরে তো একটা শরীরচর্চারও পার্ট থাকতে পারে, সেটা যদি আমরা একটু ভেবে দেখতে পারি, আমার একটু বিনীত অনুরোধ রইল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখেছি, এই সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে বেশ কিছু সচেতন বয়স্ক মানুষরা আছেন যারা সকালবেলা মর্নিং ওয়াকে যান, যেটা ভালো একদিক দিয়ে। কিন্তু এখনকার যে আমাদের এয়ার কোয়ালিটি, এই যে ভোরবেলা যে তারা যে মর্নিং ওয়াকে যাচ্ছে, এটা কি আদৌ স্বাস্থ্যকর, নাকি তারা শরীরটা আরো বেশি খারাপ করছে? মানে এই সকালের মর্নিং ওয়াক যারা করেন তাদের জন্য মর্নিং ওয়াকে যাদের এই শ্বাসকষ্ট, অ্যাসমা, সিওপিডির প্রবলেম আছে, তাদের বলি যে PM 2.5টা অনেক বেশি থাকার জন্য লাংসে গিয়ে আরো যে মিউকাস সিক্রেশন সেগুলো আরো বেশি বেড়ে যাবে, সেগুলো আটকে যাবে, সেই জন্য সকালবেলা না বেরিয়ে একটু বেলার দিকে বেরোনো। রিসেন্ট একটা স্টাডি হয়েছে যে এই PM 2.5 এই যে পলিউটের যে পার্টিকেলটা, এটা আবার নাকি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে, সেখান থেকে ডায়াবেটিস ও কোলেস্টেরলও বাড়াতে পারে। ফলে যেই ভদ্রলোক সকালবেলা যাচ্ছেন মর্নিং ওয়াকে, হয়তো ভাবছেন যে আমার শরীরের হয়তো ভালো হচ্ছে, কিন্তু আদতে হতে পারে যে তার উল্টো এফেক্ট হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, সর্দি কাশি হচ্ছে, সারছে না, ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে, প্লাস ওই ইনসুলিন রেজিস্ট্যান্স কিছুটা বাড়তে পারে। এটা তো মানে আমি জানতামই না, এটা মানে খুব দারুণ তথ্য পেলাম আর কি। হ্যাঁ, আমি রিসেন্ট একটা পেপারে পড়লাম কাট আউট, পরে আমি সেটা ইন্টারনেটে গিয়ে ভালো করে রিসার্চ করে দেখলাম, সেটা ডায়াবেটিস আনকন্ট্রোল করে দিতে পারে এই PM 2.5 পার্টিকেলটা। যারা একটু বয়স্ক মানুষ, যারা একটু শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, তারা একটু বেলা করে যদি মর্নিং ওয়াকে বেরোন তাহলে ভালো হয়। সেটা 9:30 10টা পরে বেরোলে ভালো। আসলে কি হয়, ওই সময়টা তো অনেকে অফিস যান, তো আর টাইম পান না সারাদিন। শীতকালে তাকে বেরোতে গেলে তাহলে ওই পার্টিকেল থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সকালবেলা বেরোলে ভালো করে মাফলার, টুপি পরা আর N95 মাস্ক ইউজ করা, এই ছাড়া আর কোনো গতি নেই। আচ্ছা, তো মোটামুটি আমরা জানলাম যে খারাপ খাদ্যাভ্যাসগুলো কি কি, খারাপ লাইফস্টাইল গুলো কি কি, বা ব্যায়াম না করার ফলে আমাদের যে হার্টের অসুখ হচ্ছে, মোটামুটি এগুলো আমরা জানলাম। এবার আমি জানতে চাইবো যে এবার আমরা কি কি করতে পারি যাতে আমাদের হার্টের স্বাস্থ্যটা ভালো থাকে। ওই একই নিয়ম, সারা পৃথিবীতে যে চিরচরিত স্বাস্থ্যকর যে জীবনশৈলী, হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রে তাই। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবারযুক্ত খাবার, কোলেস্টেরল, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড থাকলে সেটাকে কন্ট্রোল করা, নেশা থেকে দূরে থাকা, অ্যালকোহল স্মোকিং থেকে, আমি বলছিলাম সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর দ্য কার্ডিয়াক এলিমেন্ট স্মোকিং, সেটা থেকে দূরে থাকা, রাত্রে ঠিক সময়ে ঘুমন এবং সকালবেলা ঠিক সময়ে ওঠা, ঘুমের স্বাস্থ্যটা মেনটেন করা, ঘুমটা ঠিকঠাক ঠিক রাখতে হবে, এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনি যত ভালো স্ট্রেস ম্যানেজ করবেন তত ভালো হার্ট হেলথ থাকবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, মানে মোটামুটি সবটাই আমরা বুঝলাম আজকে যে কেন আমাদের হার্টের অসুখ করে এবং কিভাবে আমরা এটাকে ভালো রাখতে পারি। হার্টের স্বাস্থ্য নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। এবং পরবর্তী ভিডিওটি আপনারা কোন বিষয় নিয়ে শুনতে চান সেটি যদি আপনারা লিখে পাঠান, তাহলে আমরা চেষ্টা করব পরের দিন সেই টপিকের উপর আমরা ভিডিও করার। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।